যেখানে জামাত ইসলামের মতন শিবিরের মতন নৃশংস লোক আছে সেখানে আয়াতের প্রয়োজন পড়ে না। গোলাম আজম নিজামী, কাদির মোল্লা, সাইদি, এদের সকলের ফাঁসি এটা শুধু প্রত্যাশা নয়, এটা আমাদের স্পৃহা। নাস্তিক আওয়ামী সরকারের অন্যতম শত্রু ছিল এদেশের আলেম সমাজ। এজন্যই হাজার হাজার আলেমকে হাসিনা নির্দেশে খুন, গুম আর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তবে এক শ্রেণীর নামধারী আলেমদেরকে নিজের কবজায় এনেছিলেন হাসিনা। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়া সহ নানা মহলের সুযোগ সুবিধা নিয়ে মূলধারার শীর্ষ আলেম সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নিতেন তারা। এমনকি এরা এতটাই নিকৃষ্ট ছিল যে আল্লামা সাঈদীর ফাঁসির জন্য মিছিল করতে দেখা গিয়েছিল। কথিত এসব আলেমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একসময় মিডিয়ায় তাদের সরব উপস্থিতি ছিল, কিন্তু হাসিনার পলায়নের পর এখন আর তাদেরকে হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বর্তমান কোথায় কেমন আছেন সেই সব আলেমরা? চলুন একে একে তাদের করুণ পরিণতি সম্পর্কে জেনে নেওয়া যাক। নাম্বার ১, মাওলানা ফরিদউদ্দীন মাসুদ। যেখানে জামাত ইসলামের মতন শিবিরের মতন নৃশংস লোক আছে সেখানে আয়াতের প্রয়োজন পড়ে না। আওয়ামী সরকারের সবচেয়ে আস্থাভাজন ও কওমি অঙ্গনের বিতর্কিত আলেম ছিলেন ভণ্ড মাওলানা ফরিদউদ্দীন মাসুদ। সরকারের সঙ্গে সুসম্পর্কের সুবাদে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম নিযুক্ত হন তিনি। আওয়ামী আস্থাভাজনের জেরে বেশ দাপুটে ছিলেন তিনি। শাহবাগের বিতর্কিত গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়ে সাঈদী হুজুরের ফাঁসি চাওয়ায় শাহবাগী আলেম হিসাবেও পরিচিতি পান ফরিদউদ্দীন মাসুদ। তার আরেকটি উল্লেখযোগ্য বিতর্কিত কাজ হল ১ লাখ মুফতির স্বাক্ষর সংবলিত জঙ্গিবাদ বিরোধী ফতোয়া। এই ফতোয়া ঘিরে আন্তর্জাতিক অঙ্গনসহ আওয়ামী সরকারের নানা সুযোগ সুবিধা পেয়েছিলেন তিনি। এছাড়া খ্রিস্টান পোপের সঙ্গে সম্মেলনে অংশ নিয়ে মোনাজাত করা, ধর্মনিরপেক্ষতা ও জিহাদ বিষয়ক কিছু বক্তব্যের সঙ্গে তিনি জোরালো দ্বিমত করে বিভিন্ন সময় কথা বলেছেন। দেশের মূলধারার আলেমদের বিরুদ্ধে অবস্থান করতেন তিনি। বিশেষ করে জামায়াতের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। কওমি মাদ্রাসার সরকারি স্বীকৃতি আদায়ে ভূমিকা রাখার মিথ্যা অজুহাতে কওমি অঙ্গনকে ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করেছেন এই আলেম। ৫ আগস্টের পর থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তার খোঁজে আছে, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে ফরিদউদ্দীন মাসুদের একসময়ের এক সহকর্মী জানিয়েছে প্রায় ৬ মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতাল আর বাসায় অবস্থান করছেন তিনি। নাম্বার ২, মাওলানা রুহুল আমিন খান উজানবী। আওয়ামী সরকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন মাওলানা রুহুল আমিন খান উজানবী। তিনি শেখ হাসিনাকে এ যুগের রাবিয়া বস্তি আখ্যায়িত করে ব্যাপক বিতর্কিত হন। মাওলানা ফরিদউদ্দীন মাসুদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। ৫ আগস্ট পরবর্তী তার জামিয়াতুস সাহাবা মাদ্রাসায় ভাঙচুর ও তাকে হেনস্থা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও তরুণ আলেমরা। বর্তমানে তিনি দক্ষিণ খানের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। নাম্বার ৩, ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী। দেশের অন্যতম একজন বিতর্কিত নামধারী আলেম নামের জালেম ডক্টর মাওলানা কাফিল উদ্দিন সরকার সালেহী শেখ হাসিনাকে জান্নাতি মহিলা আখ্যায়িত করার পাশাপাশি শেখ মুজিব ও হাসিনা প্রীতির কারণে পতিত আওয়ামী সরকারের আস্থাভাজন ছিলেন তিনি। মুজিবকে নিয়ে একটি বই লিখেছেন তিনি। ঢাকা নেসারিয়া কামিল মাদ্রাসার এই প্রিন্সিপাল একাধিক মেয়াদে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর ছিলেন। হাতে নিয়েছেন মোটা অঙ্কের অর্থ। ইসলাম ও মূলধারার আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাড়াও বিভিন্ন দুর্নীতিতে জড়িত ছিলেন তিনি। বাংলাদেশ বেতার ও ভিটিভি সহ অধিকাংশ মিডিয়ায় তার ব্যাপক পদচারণা ছিল। ৫ আগস্ট পরবর্তী জনরোষের ভয়ে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তিনি বর্তমান আদৌ দেশে আছেন নাকি পালিয়েছেন কেউ জানে না। নাম্বার ৪, মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। গণহত্যাকারী হাসিনাকে কওমি জননী উপাধি দেওয়া আলেমের নাম মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। টঙ্গীপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসার এই মোহতামিম নৌকা প্রতীকে নির্বাচন করার চেষ্টা করেও সুযোগ পাননি। তবে শেখ হাসিনার আশীর্বাদে তাকে বানানো হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর। ২০১৮ সালে সোহরাওয়ার্দী উদ্যানে এক বক্তৃতায় শেখ হাসিনাকে কওমি জননী আখ্যায়িত করে তীব্র সমালোচিত হন তিনি। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসেবে নিয়োগ, বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ রয়েছে রুহুল আমিনের বিরুদ্ধে। ৫ আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী জনরোষের ভয়ে আত্মগোপনে চলে যান তিনি, কিন্তু ১.৫ মাস আত্মগোপন থেকে ২০ সেপ্টেম্বর অনগত মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বাইতুল মোকাররমে জুমার নামাজে দায়িত্বরত খতিবের সঙ্গে সংঘাতে জড়ান তিনি। এই ঘটনার প্রায় ১ মাস পর ১৭ অক্টোবর তাকে বাদ দিয়ে নতুন খতিব নিয়োগ দেয় সরকার। এরপর থেকে রুহুল আমিনকে আর ঢাকায় কোনো কর্মসূচিতে দেখা যায়নি।
তবে তিনি বর্তমানে গওহরডাঙ্গায় নিজের মাদ্রাসায় কর্মরত আছেন বলে জানা গেছে। অনেকে দাবি করেছেন হাসিনার পাচাটা এই গোলামকে যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। নাম্বার 5, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। কওমি আলেম ওলামা ও মাদ্রাসাগুলোকে আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে নিতে সবচেয়ে বেশি কাজ করেছেন আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চট্টগ্রাম 15 আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী। ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হয়ে নানা দুর্নীতিতে জড়িত থাকার পাশাপাশি আওয়ামী বিরোধী আলেম ওলামাদের নির্যাতনে তার ব্যাপক ভূমিকা ছিল। সংসদে দাঁড়িয়েও আওয়ামী বিরোধী আলেমদের জঙ্গি জামায়াতি আখ্যায়িত করতেন। হাটহাজারী ও পটিয়া মাদ্রাসায় গণ্ডগোল লাগানোর ষড়যন্ত্র করতেন তিনি। কিন্তু সবকিছুরই শেষ আছে। এই কুখ্যাত আলেমের ওপরেও আল্লাহর গজব নেমে এসেছে। 5 আগস্ট পরবর্তী আত্মগোপনে চলে যান তিনি। এক পর্যায়ে গত 15 ডিসেম্বর রাতে ঢাকার উত্তরা এলাকা থেকে ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় করা 5 মামলায় নদভীকে কারাগারে পাঠানো হয়। নাম্বার 6, আবুল হাসনাত আমিনী ও মুফতি ফয়জুল্লাহ। দেশের ধর্মীয় ইস্যুতে একসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এক পর্যায়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সঙ্গে আঁতাত করে মুফতি ফজলুল হক আমিনীর স্মৃতি বিজড়িত ইসলামী ঐক্যজোট। ব্যাপক আর্থিক সুবিধার বিনিময়ে দলটির তৎকালীন চেয়ারম্যান আবুল হাসনাত আমিনী, মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দলটিকে ভিন্ন দিকে নিয়ে যান। একই সঙ্গে দলের ফ্যাসিবাদ বিরোধীদের কোণঠাসা করা হয়। আওয়ামী সরকারের সর্বশেষ পাতানো নির্বাচনেও অংশ নেন দলটির অর্ধশত প্রার্থী। তাদের স্বার্থ সংবলিত সিদ্ধান্ত মেনে না নেওয়ায় তৎকালীন সাংগঠনিক সম্পাদক মুফতি সাকত হোসেন রাজিসহ অনেকে গ্রেফতারসহ নানাভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হয়। এ নিয়ে দলটিতে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 5 আগস্ট অভ্যুত্থানের পর। বিতর্কিত নেতাদের বাদ দিয়ে নতুন পথ চলা শুরু করে দলটি। জানা গেছে 5 আগস্টের পর ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী নেতা আবুল হাসনাত আমিনী ও মুফতি ফয়জুল্লাহ সম্পূর্ণ আত্মগোপনে চলে যান। তাদের এখন পর্যন্ত লালবাগ মাদ্রাসা এলাকায় দেখা যায়নি। আবুল হাসনাত আমিনী ঢাকায় এবং মুফতি ফয়জুল্লাহ চট্টগ্রামে নিজ গ্রাম এলাকায় আত্মগোপনে থাকতে পারেন বলে তার সংশ্লিষ্টরা ইঙ্গিত দিয়েছেন। নাম্বার 7, মিসবাহুর রহমান চৌধুরী। একজন সাধারণ ধারার শিক্ষিত হয়েও আওয়ামী আমলে দেশের আলেমোলামা ও ধর্মীয় সেক্টরে ব্যাপক প্রভাব ছিল আলহাজ মিসবাহুর রহমান চৌধুরীর। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের গভর্নর এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোট নামে রাজনৈতিক দলে চেয়ারম্যান ছিলেন তিনি। ইসলামিক ফাউন্ডেশনে নিয়োগ বাণিজ্য, বাইতুল মোকাররম মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মসহ নানা দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে একটি বানোয়াট মামলার সাক্ষী এবং মামলার উস্কানিদাতা ছিলেন তিনি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করতে দেখা গেছে তাকে। শেখ হাসিনার দেশত্যাগের সঙ্গে সঙ্গে মিসবাহুর রহমানও গা ঢাকা দেন। গত 5 আগস্ট মিরপুরে এক শিক্ষার্থী হত্যা মামলার আসামি তিনি। নাম্বার 8, শাহিনুর পাশা চৌধুরী। দীর্ঘদিন জমিয়তে উলামায়ে ইসলামের রাজনীতিতে ছিলেন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। 4 দলীয় জোটের প্রার্থী হিসেবে উপনির্বাচনে সুনামগঞ্জ 3 আসন থেকে এমপি হন তিনি। সর্বশেষ বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়ে সমালোচিত হন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়ে দলটির নায়েবে আমিরের পদ পান। এ বিষয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন বলেন, শাহিনুর পাশা তাদের জানিয়েছেন তিনি বাধ্য হয়ে ওই নির্বাচনে অংশ নেন। এটা ভুল সিদ্ধান্ত ছিল বলে তিনি স্বীকার করেছেন। এখন বাংলাদেশ খেলাফত মজলিসের আনুগত্য করার ঘোষণা দিয়েছেন তিনি। দর্শক, আপনি কি চান এসব নামধারী আলেমদেরকে গ্রেফতার করা হোক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।